বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিতের ষষ্ঠ অধ্যায় গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের পেজ নং 96 পেজে নিজে করি যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন ভিডিওর মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকো, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। তো এখানে আমাদেরকে 1 নম্বরে বলা আছে যে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দাও। তো দেখেন এখানে 1 নম্বরে বলা আছে 1 যে নিচের কোনগুলো 5-এর গুণিতক। এখানে ক খ গ ঘ যে 4টা অপশন দেওয়া আছে, এই অপশনগুলোর ভিতরে কোন অপশনের সংখ্যাগুলো 5-এর গুণিতক। তো গুণিতক আসলে আমরা সবাই জানি যে একটা সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে আমরা নিঃশেষে ভাগতে পারি সেই সংখ্যাগুলোকেই ওই একটা সংখ্যার গুণিতক বলা হয়। যেমন এখানে 5-এর গুণিতকের কথা বলা হয়েছে, তার মানে 5 দ্বারা আমরা যত সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারবো সেটাই হবে 5-এর গুণিতক। তো ক নাম্বার অপশনটা হবে না, কেননা এখানে শূন্য আছে। ঠিক আছে, খ নাম্বার অপশনও হবে না। এরপরে গ নাম্বার যে অপশনটা আছে এবং খ নাম্বার অপশন আরও হবে না, কেননা এখানে 12 আছে। 12কে তো আমরা 5 দ্বারা ভাগ করতে পারি না। এরপরে যে গ নাম্বার অপশন, এখানে 18 আছে। 18কে কিন্তু আমরা 5 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি না। ঘ নাম্বার অপশনের 5, 15, 20 আমরা 3টা সংখ্যাকেই 5 দ্বারা ভাগ করতে পারি। তার কারণে আমার সঠিক উত্তর হবে ঘ নাম্বার। তো এখানে আমরা একটু যদি দেখি যে গুণিতক মানে হলো নামতা পড়া, অর্থাৎ 5-এর নামতা পড়লে আমরা পাই 5 × 5, 5 × 2 = 10, 5 × 3 = 15, 5 × 4 = 20। এখানে ঘ অপশনে সব সংখ্যায় 5 দিয়ে ভাগ করা যায়, তাই এগুলো 5-এর গুণিতক। এরপরে যে 2 নাম্বার প্রশ্নটা, এখানে বলা হয়েছে যে 6-এর গুণনীয়ক কয়টি। 6-এর গুণনীয়ক, গুণনীয়ক আসলে কি? আমরা জানি যে একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই ওই একটা সংখ্যার গুণনীয়ক। যেমন 6কে আমরা যে যে সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো বা যে কয়টা সংখ্যা করতে পারবো সেই কয়টা সংখ্যাই হলো 6-এর গুণনীয়ক। তো এখানে আমরা সঠিক উত্তর দেখতে পারতেছি ঘ নাম্বার 4, অর্থাৎ 4টি গুণনীয়ক। 6-এর 4টি গুণনীয়ক কিভাবে দেখেন, 6কে আমরা 1 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, 6 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, এরপর 2 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, 3 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি। তাই আমরা বলতে পারি 6-এর গুণনীয়ক হলো 1, 2, 3 এবং 6, অর্থাৎ মোটে 4টি। এরপরে যে 3 নাম্বার প্রশ্ন, এখানে বলা হচ্ছে নিচের কোন জোড়ার সংখ্যা 2টি মৌলিক সংখ্যা। কোন জোড়ার সংখ্যা 2টি মৌলিক সংখ্যা। এখানে তো 2টা করে সংখ্যাই দেওয়া আছে, এখন কোন জোড়ার সংখ্যা 2টি মৌলিক সংখ্যা আমাদেরকে সেটা দেখতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, সঠিক উত্তর হবে আমাদের ঘ নাম্বার 53, 59। সংখ্যা 2টা হচ্ছে মৌলিক সংখ্যা, কেননা এই সংখ্যা 2টাকে 1 এবং 53, 59 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। ঠিক আছে, তো এখানে একটু লক্ষ্য করেন যে মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না বা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো 51কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 × 17 = 51। 55কে 5 দিয়ে ভাগ করা যায়, 5 × 11 = 55। 57কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 × 19 = 57। কিন্তু 53, 59কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই এই জোড়াটি মৌলিক সংখ্যা। এরপরে যে 4 নাম্বার প্রশ্ন, যে 18-এর গুণনীয়ক কয়টি। অর্থাৎ 18কে আমরা যে কয়টি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো সেগুলোই হবে 18-এর গুণনীয়ক। এখানে ক খ গ ঘ 4টি অপশন দেওয়া আছে, তো সঠিক উত্তর হবে ঘ নাম্বার 6টি। তো আমরা একটু যদি লক্ষ্য করি, দেখেন 18কে 1 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, 18 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, 6 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তো এখানে আমরা নিঃশেষে একটা কথা করতেছি, নিঃশেষে কথাটার অর্থ হচ্ছে কোনো অবশিষ্ট বা ভাগশেষ থাকা যাবে না। তুমি 18কে কিন্তু এখানে যে 1, 2, 3, 6, 9, 18 আছে, এগুলো ছাড়া অন্য সংখ্যা ভাগ করতে পারবে, তখন দেখা যাবে যে অবশিষ্ট থাকবে, কিন্তু গুণনীয়ক হতে গেলে অবশিষ্ট থাকা যাবে না। ঠিক আছে, তো দেখেন
তাহলে এখানে আমরা বলতে পারি যে গুণনীয়কগুলো হলো এগুলো 1 2 3 6 9 এবং 18, অর্থাৎ মোট 6টি। এরপরে যে 5 নম্বর প্রশ্ন, এখানে বলা আছে নিচের কোনটির সবগুলোই মৌলিক সংখ্যা। এখানে যে আমাদেরকে ক খ গ ঘ 4টি অপশন দেওয়া আছে, এই অপশনগুলো থেকে কোন অপশনটার সবগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখানে দেখেন 7 9 13 17 আছে ক নাম্বার অপশনে। তো এই ক নাম্বার অপশনের 9কে কিন্তু আমরা হচ্ছে 3 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, 1 এবং 9 ছাড়াও 3 দ্বারা ভাগ করা যায়, এ কারণে হবে না। খ নাম্বার অপশনের ভিতরে যে 21 সংখ্যাটা আছে, 21কে কিন্তু 3 7 21, 7 দ্বারা বা 3 দ্বারাও, এ কারণে খ নাম্বার অপশনটাও হবে না। গ নাম্বার অপশনের ভিতরে দেখেন আমাদের কি কি সংখ্যা আছে, 17 আছে, 23 আছে, 29 আছে, 31 আছে, ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা যদি গ নাম্বার অপশনের ক্ষেত্রে একটু লক্ষ্য করি, আচ্ছা গ নাম্বার অপশনটার ভিতরে 17 23 29 31 এই 4টাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর ঘ নাম্বার যে অপশন আছে 19 23 27 31, এই 27 সংখ্যাটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা, অর্থাৎ আমরা লিখতে পারি 3 নং 27, এ কারণে ঘ নাম্বার অপশনটা হবে না, অর্থাৎ সঠিক অপশন হবে গ নাম্বার 17 23 29 31, ঠিক আছে। কেন হলো না আমরা এখানে অবশ্যই বলেছি, তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো। এরপরে যে 2 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লিখি। অর্থাৎ গুণিতক আমরা জানলাম যে আসলে একটা সংখ্যা দ্বারা আমি যতগুলো সংখ্যাকে ভাগ করতে পারবো। গুণিতক কিন্তু অসীম সংখ্যক, ঠিক আছে। একটা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে একটা সংখ্যার গুণিতক। তার মানে 3 দ্বারা আমি অনেকগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারবো। আমাদেরকে শুধু 10টার কথা বলা হয়েছে, এই কারণে আমরা প্রথম 10টা নেব, 3 6 9 12 15 18 21 24 27 30। সেমভাবে 4-এর আমরা যদি 10টা গুণিতক, অর্থাৎ 4-এর নামতা পড়ব, 4 8 12 16 20 24 28 32 36 40, ঠিক আছে। একইভাবে 6-এর যদি আমরা 10টা গুণিতক নেই, তাহলে 6-এর নামতা পড়ব, 6 1 6 6 2 12 3 6 18 4 6 24 5 6 30 6 6 36 6 7 42 6 8 48 6 9 54 6 3 60, এভাবে। এরপর হচ্ছে 7-এর যদি আমরা গুণিতকগুলো বের করি, তাহলে 7 14 21 28 35 42 49 56 63 77। এরপর একইভাবে আমরা যদি 8-এর গুণিতকগুলো বের করি, তাহলে 8 16 24 32 40 48 56 64 72 80। এরপরে যদি আমরা 10-এর গুণিতকগুলো বের করি, তাহলে 10 20 30 40 50 60 70 80 90 100। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা 3 নাম্বার একটু দেখি যে নিচের সংখ্যাগুলোর গুণনীয়কগুলো লিখি। তাহলে এখানে 1 নম্বরে দেওয়া আছে 9-এর গুণনীয়ক, অর্থাৎ 9কে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে সেগুলোই 9-এর গুণিতক। তো 9-এর গুণিতক হবে হচ্ছে 1 3 আর হচ্ছে 9, ঠিক আছে। 1 3 9 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 9কে নিঃশেষে ভাগ করা যায় না। এরপরে 12-এর গুণনীয়কগুলো হবে হচ্ছে 1 2 3 4 6 12, অর্থাৎ 1 2 3 4 6 12 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 12কে নিঃশেষে ভাগ করা যায় না। এরপরে 15-এর গুণনীয়ক হচ্ছে 1 3 5 15, কারণ 15কে 1 3 5 15 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। একইভাবে 18-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 9 18। এরপরে 24-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12 24, ঠিক আছে। অর্থাৎ এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো 24কে নিঃশেষে ভাগ করা যায় না। এরপরে 30-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 5 6 10 15 30, অর্থাৎ এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 30কে নিঃশেষে ভাগ করা যায় না। এরপরে যে 4 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে নিচের সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক লিখি। মৌলিক গুণনীয়ক লিখি। মৌলিক গুণনীয়ক বা মৌলিক সংখ্যা কি, অর্থাৎ যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এই সংখ্যাগুলোকেই আমরা মৌলিক গুণনীয়কও বলতে পারি। অর্থাৎ কোনো একটা সংখ্যার যখন গুণনীয়কগুলো বের করব, সেই গুণনীয়ক ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো পাবো সেগুলোই হবে মৌলিক গুণনীয়ক। তো দেখেন এখানে মৌলিক গুণনীয়ক কি, কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা যেমন 2 3 5 7 ইত্যাদি, সেগুলোকে মৌলিক গুণনীয়ক বলে। মনে রাখবে 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। এবং পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। এটা আশা করি তোমরা অবশ্যই মনে রাখবা যে পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। পৃথিবীতে অনেক মৌলিক সংখ্যা আছে, শুধু একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, সেটাই হচ্ছে 2। এবং একই সাথে এই 2 মৌলিক সংখ্যাটা একটা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা।
তো এখন 1 নম্বরে বলা হচ্ছে যে 10-এর মৌলিক গুণনীয়কগুলো কি কি। আমরা যদি 10-এর গুণনীয়কগুলো বের করি, দেখেন 10-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 5 10। তো এদের মধ্যে 2 আর 5 এই সংখ্যাদ্বয় হচ্ছে মৌলিক সংখ্যা, তার কারণে আমরা বলতে পারি যে 10-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 5। সেমভাবে 12-এর মৌলিক গুণনীয়ক 2 আর 3, কেননা 12-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12, এদের ভিতরে 2 আর 3 এক মৌলিক সংখ্যা, অন্যগুলো মৌলিক সংখ্যা নয়। এরপরে যে 3 নম্বরে বলা হচ্ছে যে 15-এর মৌলিক গুণনীয়কগুলো কে কে। মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 আর 5। কীভাবে? 15-এর মৌলিক গুণনীয়ক 15-এর গুণনীয়কগুলো হলো 1 3 5 15। তো এদের ভিতরে 3 আর 5 ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা নাই। এরপরে যে 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 18-এর মৌলিক গুণনীয়ক। 18-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 আর 3। কীভাবে? 18-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 6 9 18। তো এদের ভিতরে দেখা যাচ্ছে 2 আর 3 সবগুলোই যৌগিক সংখ্যা। এরপরে 5 নম্বরে বলা হচ্ছে যে 24-এর মৌলিক গুণনীয়ক। 24-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 আর 3। কীভাবে? 24-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 4 6 8 12 24। তো এদের ভিতরে একমাত্র 2 আর 3 এই দুইটা সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে 6 নম্বর বলা হচ্ছে যে 28-এর মৌলিক গুণনীয়ক। 28-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 আর 7। 28-এর যদি আমরা গুণনীয়কগুলো বের করি 1 2 4 7 14 28। তো এদের ভিতরে 2 আর 7 ছাড়া সবগুলোই যৌগিক সংখ্যা। এরপরে 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে বক্সের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক ও কোনগুলো যৌগিক তা লিখি। তো বক্সের সংখ্যাগুলো হচ্ছে এগুলো 24 31 39 এভাবে, এগুলো আমরা এখানে লিখেছি। তো এখন নিচের সংখ্যাগুলোকে মৌলিক ও যৌগিক দুই ভাগে ভাগ করা হলো। তো মৌলিক বা প্রাইম নাম্বারস, ঠিক আছে, এগুলো হচ্ছে মৌলিক বা প্রাইম নাম্বারস। 31 41 47 61 73 এরপর 83 97 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা 24 35 39 51 56 68 75 81 88 91 95 99 100, ঠিক আছে। তো মৌলিক সংখ্যা আসলে কি, যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা আসলে কি, যৌগিক সংখ্যা হলো যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়াও একাধিক সংখ্যা দ্বারা নিঃশেষ করা যায়, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। 6 নম্বরে বলা হচ্ছে যে বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে 2 5 ও 10-এর গুণিতক নির্ণয় করো। গুণিতক আসলে কি, আমরা শুরুতেই শিখে এসেছি গুণিতক হচ্ছে যে একটা সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। এক্ষেত্রে 2-এর গুণিতক বলতে 2 দ্বারা বক্সের সংখ্যাগুলোর ভিতরে যতগুলো সংখ্যাকে আমরা নিঃশেষে ভাগ করতে পারবো। আবার 5-এর গুণিতক বলতে 5 বক্সের সংখ্যাগুলোর ভিতরে 5 দ্বারা আমরা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারবো। আর 10 বলতে বক্সের সংখ্যাগুলোর ভিতরে আমরা যতগুলো সংখ্যাকে 10 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো, তো সেগুলোই হচ্ছে গুণিতক। তো দেখেন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে 2-এর গুণিতক হচ্ছে এই সংখ্যাগুলো, যে 248 122 480 912 838 810 950 900 414 780। এরপর আমরা যদি 5-এর গুণিতকগুলো একটু লক্ষ্য করি, 5-এর গুণিতক হচ্ছে 355 515 480 555 810 950 725 900 780 945। এরপরে 10-এর গুণিতকগুলো হচ্ছে 480 810 950 900 আর 780। তো এক্ষেত্রে 2-এর গুণিতক চেনার উপায় হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা যোগ সংখ্যাগুলো হচ্ছে 2-এর গুণিতক, ঠিক আছে, এটা আমরা এভাবে চিনতে পারি। এরপরে 5-এর গুণিতক হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা 5 হয়ে সংখ্যাটি 5-এর গুণিতক হবে অথবা 5 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 10-এর গুণিতক বলতে বোঝায় কোনো সংখ্যার শেষের অঙ্কটি যদি শূন্য হয় তবে সেটি 10-এর গুণিতক, ঠিক আছে। তো এক্ষেত্রে একটা মজার বিষয় হলো, দেখেন যে সংখ্যাগুলো শূন্য আছে যেমন 480 810 950 900 780, সেগুলো কিন্তু 2 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও, 2-এরও গুণিতক, 5-এরও গুণিতক এবং 10-এরও গুণিতক। এগুলো কিন্তু আমরা একটু উপরে লক্ষ্য করি, অবশ্যই আবার সুন্দরভাবে একটু দেখতে পারো। আচ্ছা, এরপরে যে 7 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে রাসেল তার জন্মদিন উপলক্ষে 24টি চকলেট কিনলো। সে তার কতজন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? তাই রাসেল কি করলো, তার জন্মদিন উপলক্ষে 24টি কিনলো এবং সবগুলো সে তার অর্থাৎ কতজন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে, আমাদেরকে সেটা বের করতে হবে। এখানে কিন্তু বলে নাই যে সর্বোচ্চ কতজন,
ঠিক আছে, সর্বোচ্চ কতজন কিন্তু বলে নাই, শুধু বলছে কতজন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। তো এটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখেন যে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে হলে বন্ধুর সংখ্যা হতে হবে গুণনীয়ক। ঠিক আছে, অর্থাৎ 24-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4, 6, 8, 12 এবং 24। তার মানে হলো রাসেল তার একজন বন্ধুকেও সবগুলো চকলেট দিতে পারবে এবং 2জন বন্ধুকেও সবগুলো চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে, 3জন বন্ধুকেও সবগুলো চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে, 4জন বন্ধুকেও সবগুলো চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে, 6জন বন্ধুকেও সবগুলো চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে, 8জন বন্ধুকেও সব চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে, 12জন বন্ধুকেও সবগুলো চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে, 24জন বন্ধুকেও সবগুলো চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে। এছাড়া এখানে যদি আমি 5-এর কথা বলি, 5জন বন্ধুকে কিন্তু সবগুলো চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে না, অথবা 13জন বন্ধুকে কিন্তু সবগুলো চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে না। তার মানে 24-এর গুণনীয়ক যে সংখ্যাগুলো হবে, ঠিক আছে, সেই সংখ্যাগুলোর অর্থাৎ সেই সংখ্যাগুলোর সমান সংখ্যককে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে সর্বোচ্চ 24 জন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে এবং সর্বনিম্ন একজন বন্ধুকেও সবগুলো চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে। অর্থাৎ যদি একজনকে দেয় তাহলে 24টাই দিতে হবে, আর যদি 24 জনকে দেয় তাহলে 24 জনকে একটা একটা করে দিতে পারবে। ঠিক আছে, এছাড়াও মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যক বন্ধুকেও সমানভাবে ভাগ করে দিতে পারবে। এরপর যে 8 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে 28, 30, 35 সংখ্যা তিনটি দ্বারা বিভাজ্যতা নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। তো দেখেন, তাহলে 28-এর গল্প, মনে করো যে একটি বাগানে 116টি চারা গাছ আছে, 116টি চারা গাছ আছে। মালি চাইলেন প্রতিটি সারিতে 28টি করে গাছ লাগাতে, তাহলে প্রতি সারিতে 28টি করে গাছ লাগাতে। এখন তিনি কি সমানভাবে গাছগুলো লাগাতে পারবেন? না, কারণ 116 সংখ্যাটি 28 দ্বারা বিভাজ্য নয়। আমরা এভাবে 28-এর গল্প তৈরি করতে পারি। এরপরে 30-এর ক্ষেত্রে আমরা 30 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে কিভাবে গল্প তৈরি করতে পারি, যে মিনুর কাছে 900টি মার্বেল আছে, সে তার বন্ধুদের মাঝে প্রতিটি প্যাকেটে 30টি করে মার্বেল ভরে উপহার দিতে চায়। সেই কোনো মার্বেল বাকি না রেখে প্যাকেটগুলো তৈরি করতে পারবে? হ্যাঁ, কারণ 900 সংখ্যাটি 30 দ্বারা বিভাজ্য, এ কারণে পারবে। এরপরে 35-এর গল্প, একটি লাইব্রেরিতে 175টি নতুন বই এসেছে। লাইব্রেরিয়ান চাইলেন প্রতিটি তাকে 35টি করে বই রাখতে। তিনি কি সবে বইগুলো সাজাতে পারবেন? হ্যাঁ, কারণ 175 সংখ্যাটি 35 দ্বারা বিভাজ্য। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাইতে পারো। তো পরবর্তীতে আমরা অন্য একটি অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।